আসসালামু আলাইকুম, ভালো আছেন সবাই? কোন সংস্থার অর্থায়নে অ্যাক্সেস টু ইনফরমেশন প্রোগ্রাম চালু হয়? ইউএনডিপি। কোন আইনের দ্বারা মেধা পাচার নিয়ন্ত্রণ করা যায়? অভিবাসী আইন। ই গভর্নেন্স কোন ধরনের যোগাযোগ নিশ্চিত করে? ভার্সেটাইল, বহুমুখী। ডিজিটাল বাংলাদেশ ঘোষণা হয় 2008 সালে। শুভ্রা সরকার কোশ্চেনগুলো করছেন, আমি কোশ্চেনগুলো আবার বলি, খুব ভালো কোশ্চেন করছেন। কোশ্চেনগুলোর উত্তর আমি আবার দিচ্ছি। কোথায় গেল? শুভ্রা সরকারের কোশ্চেনগুলো জানি কোথায় চলে গেছে, এখন আর পাচ্ছি না। অনেক কম আপনারা। 123 কোশ্চেনগুলো করছেন, আমি কোশ্চেনগুলো আবার বলি। ব্যক্তিগত মূল্যবোধ লালন করে কোন মূল্যবোধকে? আমাদের ক্লাসই বলবো। আরেকটা বিষয়, আপনাদের পরীক্ষাটা আগামীকালকে হবে, আজকে হবে না, কারণ অনেকের পরীক্ষা ছিল প্লাস পড়তে পারে নাই। আগামীকালকে আমি পোস্ট দিচ্ছি, একটু পোস্ট দিয়ে আসি। বিফোর জিকেতে টেস্ট অন টুমোরো। টেস্ট অন গুড গভর্নেন্স অন টুমোরো, একটু লিখে আসি। সুশাসন পড়ছেন? সুশাসনের অংশটুকু পড়া হয়েছে? একটু জানান। আপনারা কি সুশাসন অংশ পড়ছেন? মাত্র 160 দেখতে পাচ্ছি। ঠিক আছে, আমি আগামীকালকে পরীক্ষার নোটিশ দিয়ে দিচ্ছি। পড়া মনে থাকে না? সুশাসনের মূল্যবোধের বিষয় আসলে মনে থাকার কথাও না। দেখি আমরা মূল্যবোধ আজকে শেষ করে আবার একটা যদি পরীক্ষা নিয়ে আলোচনা করা যায় তাহলে তো ভালো। পরীক্ষার কোশ্চেনের আলোচনা করতে পারলে ভালো হয়। যাক, চেষ্টা করি আমরা কি কি বিষয় আছে সেটা। হ্যালো, আসসালাম। আমি ক্লাসে, তাড়াতাড়ি বলবেন না? আমি ক্লাসে বন্ধু, আমি ক্লাসে। ওকে, ঠিক আছে। সেটা হচ্ছে মূল্যবোধ সম্পর্কে একটু পরিসংখ্যানে যাই আমরা।
মূল্যবোধ সম্পর্কে 41তম বিসিএস থেকে 36তম পর্যন্ত এই পর্যন্ত মোট কোশ্চেন আসছে 16টি। এই 16টি কোশ্চেনের মধ্যে সংস্কৃতি থেকে প্রশ্ন আসছে 3টা, আর মূল্যবোধ শিক্ষা থেকে প্রশ্ন আসছে 3টা। মূল্যবোধ শিক্ষা থেকে আসছে 3টা প্রশ্ন, সংস্কৃতি থেকে 3টা, মূল্যবোধ শিক্ষা থেকে 3টা। সংস্কৃতি থেকে 3টা যে আসছে সে 3টা প্রশ্ন কি কি দেখে নেই। একটা প্রশ্ন আসছে সভ্যতার অন্যতম প্রতিচ্ছবি, 41তম, সভ্যতার অন্যতম প্রতিচ্ছবি হলো সমাজ। এর উত্তর হবে সমাজ। সভ্যতার অন্যতম প্রতিচ্ছবি সমাজ। অ্যাক্সেস টু ইনফরমেশন, এটা তো ইউএনডিপি আর ইউএস8, ইউএস8। ইশরাত শেখ আমাদের কত তারিখ পর্যন্ত পড়াবেন? আশা করি 20 তারিখ পর্যন্ত পড়াবো ইনশাআল্লাহ। 20 তারিখ পর্যন্ত পড়ানো হবে এবং পরীক্ষা আছে 20 তারিখ পর্যন্ত, পরীক্ষা এবং পড়ানো। আর 20 তারিখের পরে 2-3 দিন ক্লাস হতে পারে, সেটা হলো জাস্ট রিভিউ, কিছু কোশ্চেন দিয়ে রিভিউ, অর্থাৎ ইম্পর্টেন্ট কিছু কোশ্চেন নিয়ে আলোচনা, কোশ্চেনগুলো আলোচনা। আপনাদেরকে আমি সুযোগ দিছিলাম, আপনাদেরকে অনেক সুযোগ দেওয়া হয়েছিল যে ম্যাথ, বিজ্ঞান, ইংলিশ কভার করে রাখেন। তারপর একটু দেখতে হবে। এখন হলো যেমন কালকে পরীক্ষাটা দেন, আর আগামী 10 তারিখ পর্যন্ত পরীক্ষাগুলো সিরিয়াসলি দেন, কারণ আগামী মঙ্গলবার আবার 47 থেকে 71 পর্যন্ত পরীক্ষা মানে যেটা থাকবে সিলেবাসে, ওই পরীক্ষাটার উপরই আবার ক্লাস হবে, ওগুলোর উপরই ক্লাস হবে। আর এরপরে আমরা ভূগোল পড়বো 4 এবং 5 নম্বর অধ্যায়। পরের পরীক্ষা থাকবে ভূগোলের 4, 4র্থ এবং 5ম অধ্যায়। এরপরের পরীক্ষা আবার থাকবে সংস্থা নিয়ে এবং পরিবেশ নিয়ে। সো আপনারা আবার মানে এর মধ্য থেকে একটা বেলা, অর্থাৎ এক বেলা সাধারণ জ্ঞান পড়েন। এক বেলা বলতে বিকালে সাধারণ জ্ঞান পড়লে, অর্থাৎ দুপুর থেকে বিকাল রাত পর্যন্ত সাধারণ জ্ঞান, আর পরের দিন আবার সকাল থেকে দুপুর পর্যন্ত অন্য কিছু। কারণ সাধারণ জ্ঞান তো কম পড়াও না, 70 নম্বর। এটা আসলে সাধারণ জ্ঞান পড়লে আসলে হয় কি, যে অনেকেই বলবে যে সাধারণ জ্ঞান আসলে এত পড়ে লাভও নাই, অন্যগুলো থেকে পাস করা যায়। কিন্তু সাধারণ জ্ঞান আপনাকে কনফিডেন্স দিবে, সাধারণ জ্ঞান কনফিডেন্স দেয়। দুহা, কান্না করে না বাবা, আমি পড়াচ্ছি, কান্না করে না বাবা, কান্না করে না। আরিশ ছোট না, আরিশ একটু দাও, আরিশ ছোট না, দাও। আজকে এক্সাম না, আপনারা অনেকে পরীক্ষা দিচ্ছেন, পারেন নাই, পড়তে পারেন না, সেটা দেখেন। রেডি? রেডি? দেখেন মূল্যবোধ, এখানে ম্যাকাইভার নামে একজন আছেন, ম্যাকাইভার বলেছেন, আমরা যা তাই সংস্কৃতি এবং আমাদের যা আছে তাই সভ্যতা। আমরা যা তাই আমাদের সংস্কৃতি। আমরা যা তাই আমাদের সংস্কৃতি। আর আমাদের যা আছে তা আমাদের সভ্যতা।
41তম BCS এই প্রশ্নটা আসছে। 40তমতে এই সংস্কৃতি থেকে আরেকটা প্রশ্ন আসছে। সে প্রশ্নটা হলো মূল্যবোধের চালিকা শক্তি হলো সংস্কৃতি। মূল্যবোধের চালিকা শক্তি সংস্কৃতি। 38তম BCS একটা প্রশ্ন আছে। 38তমতে আসছে নিচের কোনটি সংস্কৃতির উপাদান নয়? নিচের কোনটি সংস্কৃতির উপাদান নয়? আপনি উপাদানগুলো জেনে ফেলেন তাইলেই হবে। সংস্কৃতির উপাদান কি কি? উপাদান হলো ভাষা। সংস্কৃতির উপাদান ভাষা, প্রতীক, আদর্শ, বিশ্বাস, ধর্ম। বিশ্বাস, ধর্ম, প্রথা, শিল্পকলা। প্রথা, শিল্পকলা, এগুলো হলো উপাদান। তাহলে এগুলো ছাড়া যেটা নয় সেটাই সংস্কৃতির উপাদান না। এবং এটা ছাড়া যেগুলো উপাদান না সেটা হলো সংস্কৃতির উপাদান নয়। এটা উত্তরটা ছিল আইন। আইন সংস্কৃতির উপাদান নয়। দেখেন 41, 40 এবং 38 টানা পরীক্ষা আসছে। মূল্যবোধ শিক্ষা থেকে প্রশ্ন আসছে 3টা, তা আবার তারা আসছে একটার পর একটা গ্যাপ দিয়ে। 41তম মূল্যবোধ দৃঢ় হয়। মূল্যবোধ দৃঢ় হয় শিক্ষার মাধ্যমে। এরপরে 38তমতে একটা প্রশ্ন আসছে। 38তমতে আসছে ব্যক্তি সহনশীলতার শিক্ষা লাভ করে। ব্যক্তি সহনশীলতার শিক্ষা লাভ করে মূল্যবোধ শিক্ষার মাধ্যমে। মূল্যবোধ শিক্ষার মাধ্যমে। 36তমতে একটা প্রশ্ন আসছে। 36তমতে প্রশ্ন আসছে একটা, মূল্যবোধ শিক্ষার অন্যতম লক্ষ্য হচ্ছে সামাজিক অবক্ষয় রোধ করা। মূল্যবোধ শিক্ষার লক্ষ্য হচ্ছে সামাজিক অবক্ষয় রোধ করা। সামাজিক অবক্ষয় রোধ করা। আই থিঙ্ক দেখা যাচ্ছে। এখন দেখেন একটা বিষয় হলো, যদি অপশনে মূল্যবোধ শিক্ষা থাকে, অপশনে শিক্ষা থাকে, তাহলে সেগুলো উত্তর হবে। অপশনে সংস্কৃতি থাকলে উত্তর হয়। সংস্কৃতি থাকলে উত্তর হয়। অর্থাৎ মূল্যবোধ শিক্ষা, শিক্ষা এবং সংস্কৃতি অপশনে থাকলে সাধারণত উত্তর হয়। ঠিক আছে। এখন দেখেন এই 16টি প্রশ্নের মধ্যে বেসিক্যালি কি কি আসে। আসে হলো মানে মূল্যবোধ কি, মূল্যবোধ কি সেটা পরীক্ষা আসে, এবং ধরন আসে, শ্রেণীবিন্যাস। মূল্যবোধের শ্রেণীবিন্যাস আছে, মূল্যবোধের উপাদান আসে। উপাদান থেকে একটু কম আসে। মূল্যবোধ কি, সংজ্ঞা, এটা, শ্রেণীবিন্যাস, উপাদান। মূল্যবোধের একটা পৃষ্ঠা আছে, 297 পৃষ্ঠা। আমি আজকে এটা খেয়াল করলাম। 97 নম্বর পৃষ্ঠা, যেটা হলো 41তম এডিশনের, আর 271 পৃষ্ঠা হলো 43তম মানে বর্তমান এডিশন, অর্থাৎ নিউ এডিশন, যেটা বেসিক ভিউ নিউ এডিশন 297, আর পুরাতন এডিশনের 271 নম্বর পৃষ্ঠা। এবং এই 271 এবং 297 পৃষ্ঠা সেম, কোনো চেঞ্জ নাই। এবং এই পৃষ্ঠা থেকে খেয়াল করলাম 35তম থেকে 41তমতে প্রত্যেকবার এখান থেকে কয়েকটা বাক্য আছে, ওই বাক্যগুলো থেকে পরীক্ষা আসে। আমি আজকে সকালে খেয়াল করছি, পড়তে গিয়ে দেখলাম এটা আসছে, এটা আসছে। তার মানে এই কোশ্চেনগুলো অনেকে বলতে পারেন তাহলে যে মনে হয় বিগত যেগুলো আসছে সেগুলোই মনে ওখানে দেয়া আছে, হতেও পারে তা। কিন্তু আমি তো কালেকশন করছি
কিন্তু এটা আমি যদি অন্য কোনো বই থেকে কপি করতাম তাহলে হয়তো, আমি নিজে কালেকশন করে ওখানে রাখছি। এমন হতে পারে যেখান থেকে কালেকশন করছি সেখানে এরকমের আছে হয়তো। কিন্তু কথা হলো 41তম এডিশনের আগে এইটা বের হচ্ছে, সেখানেও কিন্তু এই প্রশ্নটা ছিল এবং পরীক্ষা হওয়ার আগেই ইনক্লুডেড ছিল যে মূল্যবোধ দৃঢ় হয় শিক্ষার মাধ্যমে। তার মানে আমার বিশ্বাস যে যেহেতু 41তম পরীক্ষার আগেও সেম ছিল এবং সেই ওখান থেকে একটা প্রশ্ন 41তমতে আসছে, আমার মনে হয় এখান থেকে 43তমতে আসতে পারে। অর্থাৎ এখানে খুব মানে জিস্ট কিছু বাক্য লেখা আছে, সেই বাক্যগুলো গুরুত্বপূর্ণ। 97 পৃষ্ঠা, এটা পড়বেনই, খাতায় লিখে ফেলবেন, হয়তো একটা প্রশ্ন কমন পেতে পারেন। সুশাসন এবং মূল্যবোধ থেকে কোশ্চেন 5-6টা কোশ্চেন আসলেই পারা যায়, কয়েকটা বাক্য কয়েকটা পৃষ্ঠা একটু ভালো করে পড়লেই হয়। আপনি যখন পড়বেন হয়তো মনে থাকবে না, কিন্তু পরীক্ষা দিলে কিন্তু মনে থাকবে। এক্সারসাইজগুলো একটু করেন, আর যদি কারো কাছে টেস্ট ভিউ থাকে তাহলে টেস্ট ভিউ থেকে একটু প্র্যাকটিস করতে পারেন, তাহলে ভালো হবে। টেস্ট ভিউ থেকে একটু প্র্যাকটিস করলে আমার মনে হয় আপনার আরো ভালো হবে। হ্যালো, জি জি বলেন। আচ্ছা, আমি ক্লাসে, একটু তাড়াতাড়ি বলেন। লিখিত পরীক্ষা নভেম্বরে হতে পারে কিনা তা কেমনে বলবো, একটু কম সম্ভাবনা একটু কম। আরে হলেও লাস্ট উইকে, আগে হওয়ার সম্ভাবনা নাই ইনশাল্লাহ। হইল লাস্ট উইকে, না হলেও লাস্টের দিকে হবে ইনশাল্লাহ। 15 তারিখের আগে হওয়ার সম্ভাবনা আমি দেখছি না, ইনশাল্লাহ হবে না। এখন পর্যন্ত কোনো প্রস্তুতি নাই, তারা ওরকমের কোনো চিন্তা ভাবনাও করে নাই। হ্যাঁ জি, ওকে, ইনশাল্লাহ হবে, ইনশাল্লাহ জি, ইনশাল্লাহ হবে, ইনশাল্লাহ। ঠিক আছে, ক্লাসে ভাই, প্রিলির ক্লাসে। ওকে, আজকে একটু আমি ফোন ধরবো, কারণ আগামীকালকে ঢাকা ভার্সিটির পরীক্ষা, তো একটু নার্ভাস, ছেলেপেলে একটু নার্ভাস। মনে করে যে হয়তো নাইম্বের একটা ফোন দিলে হয়তো একটু মানে প্রেশারটা কমবে, অনেকের এরকম একটা নিয়ত থাকে। যাই হোক, আপনারা এবারে দেখেন কিছু কনফিউশন, মূল্যবোধ থেকে প্রশ্ন আসছে, সেখান থেকে 4টা কনফিউশন আমার চোখে পড়ছে, বিভিন্ন বইতে বিভিন্ন তথ্য। এবার 4টা কনফিউশন নিয়ে আমাদের একটু উত্তর দিতে হবে। একটা প্রশ্ন আসছে যে 41তম একটা প্রশ্ন আসছে যে কোন মূল্যবোধ রাষ্ট্র, সরকার ও গোষ্ঠী কর্তৃক স্বীকৃত? কোন মূল্যবোধ রাষ্ট্র, গোষ্ঠী ও সরকার কর্তৃক স্বীকৃত? রাষ্ট্র, সরকার ও গোষ্ঠী কর্তৃক, রাষ্ট্র, গোষ্ঠী, সরকার কর্তৃক স্বীকৃত, এবং সেটার উত্তর হলো ইতিবাচক মূল্যবোধ। এটা রাইট। এখানে কেউ বলছেন গণতান্ত্রিক মূল্যবোধ, সামাজিক ও নৈতিক। এখানে আরেকটা অপশনে ছিল সামাজিক মূল্যবোধ, একটা ছিল নৈতিক মূল্যবোধ, একটা ছিল গণতান্ত্রিক মূল্যবোধ। এখন দেখেন, আপনি যদি দেখেন এক এক দেশের সামাজিক স্ট্রাকচার, সোশ্যাল স্ট্রাকচার এক এক রকমের, এক এক দেশের নৈতিকতা এক এক ধরনের, নৈতিকতার কিন্তু ডিফারেন্স আছে, এক একজনের কাছে এক এক রকমের। এই কি হলো, কান্না করে কে, কি হয়েছে? আর গণতান্ত্রিক মূল্যবোধ কিন্তু আরেক ধরনের। গণতান্ত্রিক মূল্যবোধ মানে গণতন্ত্র কিন্তু সব জায়গায় একরকমের না। আমেরিকান ডেমোক্রেসি আর আমাদের বাংলাদেশি ডেমোক্রেসি আর নট সেম, দুইটা কিন্তু সেম না। অর্থাৎ মূল্যবোধের মধ্যে পার্থক্য থাকে, সেক্ষেত্রে ইতিবাচক মূল্যবোধটাই হবে, এই মূল্যবোধগুলো হবে না। সামাজিক, নৈতিক বা গণতান্ত্রিক মূল্যবোধ হবে না। ইতিবাচক মূল্যবোধ অর্থাৎ পজিটিভ মূল্যবোধ, এটা সেটা সব জায়গায়, পৃথিবীর সব জায়গায় স্বীকৃত। রাষ্ট্র, সরকার, ইন্টারন্যাশনালি সব জায়গায় যে পজিটিভ যে ভ্যালুস আছে সেগুলো সব জায়গায় স্বীকৃত থাকে। সত্য বলতে হবে, সব জায়গায় স্বীকৃত, ঠিক আছে। আবার
মনে করেন আপনার দুর্নীতি করা যাবে না, সব জায়গায় এটা স্বীকৃত। মানুষের উপকার করতে হবে, সব জায়গায় স্বীকৃত। কিন্তু এই সামাজিক গণতান্ত্রিক মূল্যবোধের মধ্যে কিছু পার্থক্য আছে। 2 নম্বর যে কনফিউশন আছে, ব্যক্তিগত মূল্যবোধ লালন করে ব্যক্তিগত মূল্যবোধ লালন করে সামাজিক মূল্যবোধকে। সামাজিক মূল্যবোধকে এটা কোনো কোনো জায়গায় হয়তো লেখা আছে আপনার স্বাধীনতার মূল্যবোধ, কোনো কোনো জায়গায় লেখা আছে সাংস্কৃতিক মূল্যবোধ। এখানে হলো যে পারিবারিক সামাজিক সাংস্কৃতিক মূল্যবোধের মিশ্রণে গড়ে ওঠে ব্যক্তিগত মূল্যবোধ, সেহেতু সামাজিক মূল্যবোধটাই উত্তর হবে। অর্থাৎ ব্যক্তিগত মূল্যবোধ এটা গড়ে ওঠে, ব্যক্তিগত মূল্যবোধ গড়ে ওঠে পারিবারিক সামাজিক ও সাংস্কৃতিক মূল্যবোধের ভিত্তিতে। পারিবারিক সামাজিক ও সাংস্কৃতিক মূল্যবোধের ভিত্তিতে। নাম্বার 3, সো এখানে সামাজিক মূল্যবোধটাই উত্তর হবে। 3 নম্বর যে কনফিউশন নাম্বার 3, একজন প্রশাসকের মৌলিক মূল্যবোধ হলো কোনটা? একজন প্রশাসকের মৌলিক মূল্যবোধ কোনটা? এটা কি জনকল্যাণ, স্বাধীনতা না কর্মদক্ষতা? জনকল্যাণ একটা হচ্ছে স্বাধীনতা, আর একটা আছে কর্মদক্ষতা। একজন প্রশাসকের মৌলিক মূল্যবোধ হলো জনকল্যাণ, সবার আগে সে জনকল্যাণ করবে, এটা হবে। স্বাধীনতা বা কর্মদক্ষতা হবে না, কারণ আপনি সংবিধানের 20 অনুচ্ছেদের 2 নম্বর মানে 20-2 অনুচ্ছেদে বলা আছে যে প্রজাতন্ত্রের সকল কর্মচারীর উদ্দেশ্য হবে জনসাধারণের সেবা করার চেষ্টা করা। এই জনসাধারণের সেবা করার চেষ্টা করা এটাই জনকল্যাণ। তার মানে এটাই হবে, অর্থাৎ পাবলিক সার্ভিস, জনসেবা, এটাই উত্তর হবে। ক্লিয়ার? এত প্যারা আপনারা দিতে পারেন? বাংলাদেশ অ্যাফেয়ার সম্পর্কে একটু গাইডলাইন দেন। এত তাড়াতাড়ি গাইডলাইন দেওয়া লাগবে কেন? আমি তো পড়াইতেছি, আমি কি শেষ করছি? সুশাসনের মূল্যবোধের আর একটা ক্লাস লাগবে, 3টা ক্লাসে এনাফ। আজকের মূল্যবোধ যাবে, তারপর নৈতিকতা এবং রেস্ট অফ দ্য পার্ট, এরপরেই তো আমরা বাংলাদেশ ধরবো। প্যারা দিয়েন না ভাই, প্যারা নিয়ে এনো না, প্যারা দিয়ে এনো না, এর সাথে নিজে একটু পড়াশোনা করেন। সবই যদি আমার জন্য রাইখা রাখেন, তাহলে এতদিন কি করছেন? আপনি জুলাই মাসের 4 তারিখে ভর্তি হয়ে সাধারণ জ্ঞানে হাফেজ হয়ে যাবেন, এটা তো হইতে পারে না। বিরক্ত করবেন না প্লিজ। আমার কখন কি করা লাগবে আমি যেভাবে বলি সেভাবে করেন, আর না হলে বিভিন্ন গ্রুপে গিয়া গালিগালাজ করে আসেন। 2টার একটা করেন, হয়তো যা বলি শোনেন পড়েন, নয়তো বিভিন্ন গ্রুপে গিয়ে গালিগালাজ করেন। কালকের পরীক্ষাটা সিরিয়াসলি দেন, সামনেরটা আগান। বাংলাদেশ বিষয় বলি 30টা কোশ্চেন, এই 30টা কোশ্চেনের মধ্যে 15টা কোশ্চেন আসবে বিগত, এবং এই বিগত প্রশ্ন 15টা আপনি কোশ্চেন বই থেকে আলহামদুলিল্লাহ পড়ে ফেলছেন। আমি চ্যালেঞ্জ, ইনশাল্লাহ আপনি মিলাই দেখেন, 30টা কোশ্চেনের মধ্যে 15টা কোশ্চেন আসবে বিগত, মিনিমাম 15টা কোশ্চেন বিগত আসবে বাংলাদেশ বিষয় বলে। বাংলাদেশ বিষয় বলে কোশ্চেন ওগুলাই ঘুরে ফিরে, ওই প্রাচীনতম নগর কোনটা, পুন্ড্র, মহেস্থানগড় কোন নদীর অবস্থিত, ওগুলাই ঘুরে ফিরে ওগুলাই করে। গত বছর তো ভূগোলের 4টা কোশ্চেন বাংলাদেশের মধ্যে দিয়ে দিচ্ছে।
আর এখানে বাকি যে 15টা কোশ্চেন আছে সেই 15টা কোশ্চেনে পড়াশোনা করা লাগবে, এবং সেই পড়াশোনার ক্ষেত্রে 47 থেকে 71 তো আমরা আগামীকালকে থেকে ইনশাল্লাহ ধরবো। 47 থেকে 71 আছে, তারপরে হলো আপনার বাকিটা হলো আপনার অর্থনীতি চ্যাপ্টার আছে, তারপরে হলো সংবিধান আছে, তারপরে হলো অষ্টম অধ্যায়ের সরকার ব্যবস্থা আছে। পড়ার মতো চ্যাপ্টার এই 4টা, আর বাকিগুলো পড়ার মতো চ্যাপ্টার যে কৃষি থেকে গতবার একটা প্রশ্ন আসেনি, কৃষি এগুলো আমাদের 1টা বা 2টা ক্লাস এনাফ, এবং আপনি একটা পরীক্ষা দিলেন না, মাত্র 13 পৃষ্ঠা মনে হয় কৃষি চ্যাপ্টারটা, 13, 14 বা 20 পৃষ্ঠা, এর বেশি না। তারপর জনসংখ্যা চ্যাপ্টার, এখানে উপজাতীয় অংশ থেকে একটা প্রশ্ন আসে, শুধু উপজাতীয় অংশটা পড়তে হবে, শুধু উপজাতীয় অংশটা পড়তে হবে। আর এই উপজাতি থেকে ম্যাক্সিমাম কোশ্চেনই বিগত আসে। এ যাবৎকালে যে কতবার আসছে হাজং কোথায় বসবাস করে, সবচেয়ে বৃহত্তম জনগোষ্ঠী চাকমা, বহুতবার আসছে। এখন আপনি এই 30 নম্বরের জন্য আপনার ইতিহাসের জন্যই পড়তে হয় 150 পৃষ্ঠা, যদি ভালো উত্তর পারতে হয়। এই 30 নম্বরের জন্য আপনার কমপক্ষে 400 পৃষ্ঠা পড়া লাগবে, আর 30 নম্বরের মধ্যে 400 পৃষ্ঠা পড়লে হয়তো আপনি 20-22 পাবেন, আর এখান থেকে আপনি 6 থেকে 7 নম্বর পাবেন যদি আপনি 24 থেকে 30 পৃষ্ঠা পড়েন। সর্বোচ্চ 30 পৃষ্ঠা পড়লে 6-7 নম্বর এখানে পাওয়া যাবে। তার মানে মূল্যবোধ শোষণের গুরুত্বটা বেশি। এখন আপনি যে স্টাইলে আগান, সবচেয়ে বড় কথা হলো বিসিএস তো দেন, আপনারা অনেক আছেন অল্পতে পেকে যান, জীবনে পিডি পরীক্ষা একবারও দেন নাই, সে আগে অ্যানালাইসিস করে ফেলেন যে এটা এটা আসবে, এটা এটা হবে না, এটা পড়ায় নাই, এটা বোঝেন। আর আপনি সবচেয়ে খারাপ পরীক্ষা দিবেন যদি কয়েকদিন আপনি মানে পরীক্ষা খারাপ হবে যদি কয়েকদিন সিরিয়াস না থাকেন, ক্লাস করলেন না, মোটা মোটাও কিছু পড়লেন বা এটা সেটা পড়লেন। আপনার যদি কোশ্চেন সহজ হয়, সহজ কোশ্চেন হলে আপনাদের জন্য এই রকমের কোশ্চেন হবে, সেটা হলো কারেন্ট অ্যাফেয়ার্সের যে একটা বের হয় না, বেরোয়েছে মনে হয় বিশেষ সংখ্যা, কারেন্ট অ্যাফেয়ার্সের বিশেষ সংখ্যা, এখানে জিস্ট বিষয়গুলো দেয়া থাকে। জিস্ট বিষয় মানে বাংলা ইংরেজি সাধারণ জ্ঞানের জিস্ট বিষয়, এবং এই বিশেষ সংখ্যা থেকে প্রশ্ন সহজ হলে সহজ প্রশ্নগুলো এখান থেকে কমন পড়বে, এবং সে 50-60টার নিচে না যদি প্রশ্ন সহজ হয়ে যায়। আর যদি কোশ্চেন একটু 35-37-এর মতো একটু গতানুগতিক হয়, মানে হয় স্ট্যান্ডার্ড ওভার স্ট্যান্ডার্ড হয়, তাহলে কিন্তু এগুলো একটাও আসবে না, তখন এগুলো থেকে কমনই পড়বেন না। কারেন্ট অ্যাফেয়ার্সের যে বিশেষ সংখ্যা আছে, ছোট একটা বের হয় না, 30-40 টাকা বা 50 টাকা, 100 টাকার দাম মনে হয় না, ছোট একটা বের হয় বিশেষ সংখ্যা, কিন্তু ওর মধ্যে জিস্ট বিষয়গুলো কিন্তু দেয়া থাকে। এখান থেকে কিন্তু সহজ প্রশ্ন হলে, বিশেষ করে 36-38-এর মধ্যে কোশ্চেন হলে এখান থেকে কমন পড়বে। আর সহজ প্রশ্ন কিন্তু আসে, বিগত কোশ্চেন আপনি যত কঠিন কোশ্চেন হোক তাও কিন্তু 70 থেকে 80টা কোশ্চেন বিগত হবে, 70 থেকে 80টা কোশ্চেন বিগত হবে, যত কঠিন প্রশ্ন হোক হবেই। হয়তো প্রেজেন্টেশন ভিন্ন থাকবে, যে সেন্ট মার্টিন কোথায় অবস্থিত, ওই যে যেমন গতবার আসছে না, একবার আসছিল বাংলাদেশ দক্ষিণের দ্বীপ কোনটা, সেরা দিয়া, ওইটা ঘুরাই আবার দিয়েছে সেরা দ্বীপ সেন্ট মার্টিন, এইরকমের আর কি। না, ইন্টারন্যাশনাল শেষ না, ইন্টারন্যাশনালে পরিবেশ, সংস্থা আর হলো আন্তঃরাষ্ট্রীয় ক্ষমতা, 3টা টপিক বাকি আছে। সংস্থা, আন্তঃরাষ্ট্রীয় ক্ষমতা সম্পর্ক আর হলো পরিবেশ। এবং আমাদের এরকমই 2টা ক্লাসই দেখবেন, 2টা ক্লাস লাগবে পরিবেশ এবং সংস্থার, 4টা ক্লাস লাগবে। পরিবেশে খুব জিনিস যেটা হলো কয়েকটা চুক্তি সনদ আর হলো আপনার কয়েকটা হলো ধারণা, কনসেপ্ট। পরিবেশের এই মৌলিক বিষয়গুলোই ঘুরে ফিরে মৌলিক বিষয়গুলোই পড়তে হবে। আর হলো সংস্থা যেটা আছে, জাতিসংঘটাকে একটু হয়তো জাতিসংঘ পড়তে 2 দিন লাগবে, আর বাকি সংস্থাগুলো পড়তে 2 দিন লাগবে, 2টা ক্লাস লাগবে। প্লিজ আপনারা একটু মূল্যবোধের ক্লাসটা করেন, এর মধ্যে আর ঢুকেন না। আমি প্লিজ রাইট ট্র্যাকে আছি, আমার সাথে একটু কোঅপারেট করেন, আপনি যেন সুশাসন মূল্যবোধের মধ্যে
6 নম্বর অন্তত পক্ষে ক্যারি করতে পারেন। ঠিক আছে, এখন দেখেন আমরা আসি যে মূল্যবোধটা কি। মূল্যবোধ পড়ার আগে সবাইকেই বলবো 297 পৃষ্ঠা অবশ্যই পড়েন, হয়তো একটা কোশ্চেন আসলেও আসতে পারে। এবং দেখা গেল এই বছর যে গত 6টা পিলিতে আসছে, এবছর দেখা গেল আসলো না, তাও ঘটতে পারে, আমার বিশ্বাস আসবে ইনশাল্লাহ। তাহলে মূল্যবোধ সম্পর্কে কি? মূল্যবোধ হলো 4টা বিষয়, 4টা বিষয় নিয়ে মূল্যবোধ। একটা হলো মানুষের আচরণ পরিচালনা নীতি ও মানদণ্ড, আর একটা হলো মানুষের বাহ্যিক ও অভ্যন্তরীণ আচরণ নিয়ন্ত্রণ করে, আইনের ভিত্তি, জীবনের দর্পণ স্বরূপ। অর্থাৎ মূল্যবোধ মানুষের নীতি, মানুষের আচরণ পরিচালনাকারী নীতি ও মানদণ্ড, মানুষের আচরণ পরিচালনাকারী নীতি ও মানদণ্ড, এটা হলো মূল্যবোধ। আর এই আচরণ পরিচালনাকারী নীতি মানদণ্ড হলো সত্য অসত্য, অর্থাৎ এখানে এটার বিরুদ্ধে এই স্বাধীনতা, সততা ও ন্যায় নীতি। অর্থাৎ মানুষের আচরণ পরিচালনাকারী নীতি ও মানদণ্ড হলো মূল্যবোধ। আচরণ পরিচালনাকারী নীতি ও মানদণ্ড, এটা একবার পরীক্ষা আসছে, এটা মূল্যবোধ। আর মূল্যবোধের বিষয়টা হলো স্বাধীনতা, সততা, ন্যায় নীতি। অর্থাৎ মূল্যবোধ বিষয়টা হলো আচরণ নিয়ে, এখানের সাথে আইনের কোনো সম্পর্ক নাই। কিন্তু আইন এটাকে ভিত্তি করে আইন তৈরি হয়, কিন্তু ও আইন দ্বারা নিয়ন্ত্রিত না। এটা কথা মনে রাখবেন, মূল্যবোধ আইন দ্বারা নিয়ন্ত্রিত না, আইন দ্বারা নিয়ন্ত্রিত নয়, তবে আইনের ভিত্তি। আর সুশাসনের সাথে আইনের সম্পর্ক আছে, এবং এখানে মনে রাখতে হবে যে মূল্যবোধ হলো আইনের ভিত্তি, মূল্যবোধ হলো জীবনের দর্পণ স্বরূপ। জীবনের দর্পণ স্বরূপ, আইনের ভিত্তি। এটা মূল্যবোধ মানুষের বাহ্যিক ও অভ্যন্তরীণ আচরণ নিয়ন্ত্রণ করে। তার মানে মূল্যবোধ হলো প্রধানত 4টি: মূল্যবোধ আইনের ভিত্তি, মূল্যবোধ আচরণ পরিচালনাকারী নীতি ও মানদণ্ড, এটা মূল্যবোধ। মানে মূল্যবোধের সংজ্ঞায় 4টা বৈশিষ্ট্য পাওয়া যাবে। এবং জীবনের দর্পণ স্বরূপ, মানুষের বাহ্যিক ও অভ্যন্তরীণ আচরণ নিয়ন্ত্রণ করে মূল্যবোধ। আর মনে রাখবেন, এই মূল্যবোধের চালিকা শক্তি হলো সংস্কৃতি। মূল্যবোধের একটা প্রকার হলো সুশাসন। আর মূল্যবোধ নির্ধারিত হয় নৈতিকতার ভিত্তিতে। এগুলো একটু স্পর্শকাতর বিষয়, খুবই অ্যাবস্ট্রাক্ট বিষয়, একটু কল্পনা করতে হয়, একটু অনুভব করতে হয়, তারপরে মনে রাখার চেষ্টা করতে হয়। মূল্যবোধের চালিকা শক্তি সংস্কৃতি, আগেই বলছি সংস্কৃতি অপশনে থাকলে উত্তর দাগাবেন যদি না পারেন। মূল্যবোধ শিক্ষা অপশনে দাগাবেন, যদি না থাকে দাগাবেন। টেকসই উন্নয়ন যদি অপশনে থাকে উত্তর হবে, টেকসই উন্নয়ন অপশনে থাকলে উত্তর হবে। ওকে, তাহলে মূল্যবোধ এর চালিকা শক্তি হলো সংস্কৃতি, মূল্যবোধের একটা প্রকার হলো সুশাসন, মূল্যবোধ নির্ধারিত হয় নৈতিকতার ভিত্তিতে।
নির্ধারিত হয় নৈতিকতার ভিত্তিতে। আর মূল্যবোধ পরিবর্তন হয় দুটি ভাবে, একটা হলো সময় আর একটা হলো বয়স। সময় এবং বয়সের ভিত্তিতে মূল্যবোধ পরিবর্তন হয়। সময় যত যাবে মূল্যবোধের বিষয়গুলো চেঞ্জ হবে, বয়স যত বাড়বে তত মূল্যবোধ বয়সের অনুপাতে মূল্যবোধের ক্রাইটেরিয়া বাড়বে, মানে ক্রাইটেরিয়া বাড়বে কমবে। ক্লিয়ার? অর্থাৎ বয়সের সাথে মূল্যবোধ পরিবর্তন হয় দুটি ভাবে, একটা বয়সের সময় এবং বয়সের পরিবর্তনে মূল্যবোধ পরিবর্তন হয়। দুটি বিষয় পরিবর্তন হবে, মূল্যবোধের পরিবর্তন হবে, বয়স এবং সময়। আর মনে রাখবেন, সবচেয়ে পুরাতন মূল্যবোধ ভারত এবং চীনে। সবচেয়ে পুরাতন মূল্যবোধ ভারত ও চীন। চীন ও ভারত, আগে চীন তারপরে ভারত। তার মানে যে প্রশ্ন আসে দুইটা অপশনে থাকে তাহলে চীন দাগাবেন। পৃথিবীতে সবচেয়ে প্রাচীনতম মূল্যবোধের প্র্যাকটিস তৈরি হয়েছে এটা চীনে, তারপরে হলো ভারতে। এখন কিছু মূল্যবোধ আছে যে এটা মূল্যবোধগুলো কি মানে এটা কোন ধরনের মূল্যবোধ, সামাজিক মূল্যবোধ, ব্যক্তিগত মূল্যবোধ, এরকমের কিছু প্রশ্ন আসে না? এবং সে ব্যতিক্রম 4-5টা বিষয় জানলেই অর্থাৎ তার মধ্যে থেকে পরীক্ষা আসে। যেমন দেখেন, রাজনৈতিক মূল্যবোধ কি, আপনি দেখলেই বুঝবেন যে বিরোধী দলের প্রতি শ্রদ্ধার জ্ঞাপন, এটা তো আর অপশনে থাকবে না, ওটা তো দেখলেই বোঝা যায়। ভোট প্রয়োগ, এটা দেখলেই বোঝা যায় যে এটা রাজনৈতিক মূল্যবোধের অন্তর্ভুক্ত। কিন্তু সহনশীলতা, এটা রাজনৈতিক মূল্যবোধের অন্তর্ভুক্ত। এই বিষয়টাগুলো আসলে পরীক্ষায় থাকবে, যেটা আপনার কাছে মনে হবে যে মানে একটু কল্পনা করা লাগবে, সেইগুলাই কিন্তু অপশনে দিবে। এখন এই বিষয়টা খুব গুরুত্বপূর্ণ, কারণ আপনি সরকারি চাকরি করেন, এই প্রশ্নটা বহুতবার আসছে। এই বাক্যটা খুব ভালো করে লেখেন, সরকারি সিদ্ধান্ত প্রণয়নে যে মূল্যবোধ, সরকারি সিদ্ধান্ত প্রণয়নে যে মূল্যবোধ, সেই মূল্যবোধগুলো কি? বিশুদ্ধতা, নিরপেক্ষতা, জনকল্যাণ। বিশুদ্ধতা, নিরপেক্ষতা, জনকল্যাণ। সিদ্ধান্ত প্রণয়নের যে মূল্যবোধ না, বিশুদ্ধতা, নিরপেক্ষতা, জবাবদিহিতা, সততা ও স্বচ্ছতা, এই কয়েকটা বিষয় সরকারি সিদ্ধান্ত প্রণয়নে যে মূল্যবোধগুলো থাকে, সিদ্ধান্ত প্রণয়নে। আর সরকারি সিদ্ধান্ত বাস্তবায়নের ক্ষেত্রে কিন্তু জনকল্যাণ, অর্থাৎ বাস্তবায়নে জনকল্যাণ। সরকারি সিদ্ধান্ত বাস্তবায়নে বলে সেটা জনকল্যাণ, এবং এই জনকল্যাণই একজন প্রশাসকের মৌলিক মূল্যবোধ। প্রশাসকের মৌলিক মূল্যবোধ। প্রশাসকের মৌলিক মূল্যবোধ। একজন বলছে নিউ ভ্যালুস কোন দেশে স্যার? নিউ ভ্যালুস বললে এটা ইউকে, আর যদি বলে প্রাচীনতম তাহলে হলো চীন। নিউ ভ্যালুসের প্র্যাকটিস সবসময় ব্রিটিশ। নিউ যা বলবে, আপনি যদি প্রশ্ন না পারেন তাহলে উত্তরটা ব্রিটেন দাগাবেন, তাহলে হয়ে যাবে ইনশাল্লাহ। গুড। আচ্ছা, আমরা দেখি মূল্যবোধের উপাদান আছে 10টা, একেবারে এটা স্বীকৃত, রাষ্ট্র কর্তৃক স্বীকৃত মূল্যবোধের উপাদান 10টি। 10টি উপাদান একটু দেখি।
মূল্যবোধের সংজ্ঞা থেকে এখন পর্যন্ত কোনো পরীক্ষায় প্রশ্ন আসে না। যেমন সুশাসনের সংজ্ঞা থেকে 2-1 বছর পরপরই আসে, কিন্তু এখন পর্যন্ত মূল্যবোধ থেকে কোনো সংজ্ঞা পরীক্ষায় আসে না। এখন দেখেন মূল্যবোধের উপাদান হলো 10টি। এই 10টা উপাদান কি কি দেখি। 1 নম্বর হলো নীতি ও ঔচিত্যবোধ। নীতি ও ঔচিত্যবোধ। এখন এই নীতি ঔচিত্যবোধ কি? সত্য অসত্য, ন্যায় অন্যায় এবং ভালো মন্দের মধ্যে পার্থক্য সৃষ্টি করা। এই ভাইস ভার্সা ওয়ার্ডের মধ্যে পার্থক্য সৃষ্টি করা, এই পার্থক্য সৃষ্টি করাটাই হলো নীতি ও ঔচিত্যবোধ। 2 নম্বরে সামাজিক ন্যায় বিচার। সামাজিক ন্যায় বিচার। সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠিত হয় 4টি ভাবে। একটা হলো ব্যক্তি স্বাধীনতার রক্ষা কবচ, সামাজিক মূল্যবোধের রক্ষক ও রাষ্ট্রের ভিত্তি, তারপর হলো সমাজে বসবাসকারী সকলের সুবিচার, আইনের চোখে সবাই সমান। খুবই কঠিন। 1 ব্যক্তি স্বাধীনতা, ওগুলার লাগবে না পড়ে। নাম্বার 2 হলো সামাজিক মূল্যবোধ রক্ষা। 3 নম্বরে হলো সমাজে বসবাসকারী সকলের সুবিচার। সুবিচার নাকি অন্য কিছু? সমাজে বসবাসকারী সকলের সুবিচার করা, আইনের চোখে সবাই সমান। আইনের চোখে সবাই সমান। নীতি ঔচিত্যবোধ, সামাজিক ন্যায়বোধ, ন্যায় বিচার ও সামাজিক ন্যায়, ঠিক আছে, ওটা বিচারই হবে, সুবিচার। শৃঙ্খলাবোধ। শৃঙ্খলাবোধ। এই শৃঙ্খলাবোধ হলো মানবিক মূল্যবোধ দৃঢ় করা। মানবিক মূল্যবোধ দৃঢ় করে সেটা হলো শৃঙ্খলাবোধ, আর মূল্যবোধকে দৃঢ় করে শিক্ষা। এই বিষয়টা তো বুঝছেন? মূল্যবোধকে দৃঢ় করে শিক্ষা, আর মানবিক মূল্যবোধকে দৃঢ় করে শৃঙ্খলাবোধ। মানবিক মূল্যবোধকে দৃঢ় করে শৃঙ্খলাবোধ, আর মূল্যবোধকে দৃঢ় করে শিক্ষা। লাইভটা পাচ্ছি না কেন? এরপর হলো সহনশীলতা। নাম্বার 4 সহনশীলতা। আমি আগে লিখি, 10টা লিখি। সহমর্মিতা। সহনশীলতা, সহমর্মিতা। শ্রমের মর্যাদা, আইনের শাসন। শ্রমের মর্যাদা, আইনের শাসন। 7 নম্বরে আইনের শাসন। 8 নাগরিক সচেতনতা ও কর্তব্য বৃদ্ধি। নাগরিক সচেতনতা ও কর্তব্য।
আর 9 হলো সরকার ও রাষ্ট্রের কল্যাণ। সরকার ও রাষ্ট্রের কল্যাণ। লাস্ট অন সরকার ও রাষ্ট্রের কল্যাণ, সরকার ও রাষ্ট্রের জবাবদিহিতা। সরকার ও রাষ্ট্রের জবাবদিহিতা। এই 10টা মূল্যবোধ, আগে 10টা মূল্যবোধ মুখস্থ করেন। দেখেন, নীতি ও ঔচিত্যবোধ, সামাজিক ন্যায় বিচার, শৃঙ্খলাবোধ, সহনশীলতা, সহমর্মিতা, সহমর্মিতা, শ্রমের মর্যাদা, আইনের শাসন, নাগরিক সচেতনতা ও কর্তব্য, সরকার ও রাষ্ট্রের কল্যাণ, সরকার ও রাষ্ট্রের জবাবদিহিতা। সহানুভূতি আর সহমর্মিতা বুঝেন? ইমপ্যাথি এবং সিম্প্যাথি। সিম্প্যাথি এবং ইমপ্যাথি এই দুইটা কিন্তু আলাদা বিষয়। একটা সহানুভূতি আর একটা সহমর্মিতা। সিম্প্যাথি আর এমপ্যাথি। সিম্প্যাথি হলো জাস্ট আপনি আপনার বাবা মারা গেছে বা আপনার আত্মীয় স্বজন মারা গেছেন, জাস্ট আপনার পাশে বসে আপনাকে সান্ত্বনা দেওয়া হলো, বাট ওটাকে ফিল না করা, এটা হলো জাস্ট সিম্প্যাথি। আর এমপ্যাথিটা হলো যে আপনি যেই ব্যথায় ব্যথিত ওটা দেখলে আপনি নিজেকে কল্পনা করে সেই ব্যথায় ব্যথিত হচ্ছেন। মানে আপনার বসে একজনের হাত নাই, একজনের পা নাই, এটা দেখে আপনার মধ্যে যে আবেগটা তৈরি হবে সেটাকে বলা হয় আপনার এমপ্যাথি। বিষয়টা হয়েছে যে নীতি ঔচিত্যবোধ, সামাজিক ন্যায় বিচার, শৃঙ্খলাবোধ, সহনশীলতা, সহমর্মিতা, শ্রমের মর্যাদা, আইনের শাসন, নাগরিক সচেতনতা, কর্তব্য, সরকার ও রাষ্ট্রের কল্যাণ, সরকার ও রাষ্ট্রের জবাবদিহিতা। এখানে যে বিষয়গুলো আছে, শৃঙ্খলাবোধের মধ্যে দেখছি আমরা মানবিক মূল্যবোধকে দৃঢ় করে, আর গণতন্ত্রের শ্রেষ্ঠতম মূল্যবোধ হলো সহনশীলতা। এটা হলো গণতান্ত্রিক মূল্যবোধের শ্রেষ্ঠতম নিদর্শন। গণতান্ত্রিক মূল্যবোধ, এই গণতান্ত্রিক মূল্যবোধের শ্রেষ্ঠতম নিদর্শন হলো সহনশীলতা। আর সহমর্মিতা হলো সকলের তরে সকলে আমরা, প্রত্যেকে মোরা পরের তরে। সকলের তরে সকলে আমরা, মানে তার মতো আপনি যখন চিন্তা করবেন যে আপনি তার কাছে এক কাতারে, তখন হলো সহমর্মিতা। শ্রমের মর্যাদা আছে, এরপরে আইনের শাসন আছে। আইনের শাসনের মূল কথা হলো ব্যক্তি স্বাধীনতা। আইনের শাসনের মূল কথা হলো ব্যক্তি স্বাধীনতা। আর আইনের শাসনের ভিত্তি ব্যক্তি স্বাধীনতা। মূল্যবোধের ভিত্তি কি? মূল্যবোধের ভিত্তি হলো কি? মানুষের আচরণ, এটা হলো ভিত্তি। সুশাসনের ভিত্তি কি? সুশাসনের ভিত্তি হলো আমি বলি, মূল্যবোধের ভিত্তি হলো আইনের শাসনের, আমি একটা কথা বলি, মূল্যবোধের ভিত্তি হলো আচরণ, আর আইনের শাসনের ভিত্তি হলো মূল্যবোধ। মূল্যবোধ থেকে আইনের শাসনটা আসছে। মূল্যবোধ হলো আইনের শাসনের ভিত্তি। আর সুশাসনের ভিত্তি কি? সুশাসনের ভিত্তি হলো মতামত প্রকাশের স্বাধীনতা। মনে আছে কিনা? সুশাসনের সাথে ডেমোক্রেসির সম্পর্ক ভালো। সুশাসনের সাথে ডেমোক্রেসির সম্পর্ক খুব সুসম্পর্ক, এবং মতামত প্রকাশের স্বাধীনতা। আর ব্যক্তি স্বাধীনতার রক্ষা কবচ হলো আইনের শাসন। ব্যক্তি স্বাধীনতার রক্ষা কবচ আইনের শাসন। নাগরিক সচেতনতা, কর্তব্য। নাগরিক অনেকগুলো অধিকার আছে। এই নাগরিক কর্তব্য এগুলো খুব গুরুত্বপূর্ণ। যেমন রাষ্ট্রের প্রতি আনুগত্য প্রকাশ, আইন মেনে চলা, ভোটাধিকারের সদ্ব্যবহার করা, নিয়মিত কর প্রদান, সরকারি কাজে অংশগ্রহণ, সন্তানকে শিক্ষাদান, দুস্থ মানুষের সেবা করা। তো নাগরিক সচেতন কর্তব্য, এই কর্তব্যগুলো একটু লিখে নেন। এটা বইতেও আছে, আপনি আরেকবার লিখলে হয়তো মনে থাকতে পারে। অর্থাৎ নাগরিক সচেতনতা ও কর্তব্য, এটা আপনি একটু একবার লিখে নেন। 6-7টা কর্তব্য আছে যেটা পরীক্ষা আসে। 1 নম্বরে কি আছে? এর 1 নম্বরে হলো
রাষ্ট্রের প্রতি আনুগত্য প্রকাশ, রাষ্ট্রের প্রতি আনুগত্য প্রকাশ। আপনি একটু মনে করার চেষ্টা করেন, আমি যেগুলো একটু আগে বলছি। 2 নম্বরে কি হতে পারে? কর প্রদান, নিয়মিত কর প্রদান, এটা নাগরিকের দায়িত্ব। 3 নম্বরে কি হতে পারে? দুস্থকে সেবা করা। আমার যেটা মনে আছে আমি সেভাবে লিখতেছি, দুস্থকে সেবা করা। 4 নম্বরে কি হতে পারে? আপনি একটু মনে করার চেষ্টা করেন। 4 নম্বরে কি হতে পারে? ভোটাধিকারের সদ্ব্যবহার করা, ভোটাধিকারের সদ্ব্যবহার করা, সদ্ব্যবহার করা। 5 নম্বরে কি হতে পারে? সেটা হলো আইন মেনে চলা, আইন মেনে চলা। 6 নম্বরে কি হতে পারে? শিশুকে শিক্ষাদান, শিশুকে শিক্ষাদান বা সন্তানকে শিক্ষাদান, সন্তানকে শিক্ষাদান। 7 নম্বরে কি হতে পারে? 7 নম্বরে হলো সরকারি কাজে অংশগ্রহণ। এই 7টা কর্তব্য আমরা খুঁজে পাই। সরকারি কাজে অংশগ্রহণ, সরকারি কাজে অংশগ্রহণ। তাহলে রাষ্ট্রের প্রতি আনুগত্য প্রকাশ, কর প্রদান, দুস্থকে সেবা করা, দুস্থকে সেবা করা, সরকারি কাজে অংশগ্রহণ, সন্তানকে শিক্ষাদান, আইন মেনে চলা, ভোটাধিকারের সদ্ব্যবহার করা, দুস্থকে সেবা করা, কর প্রদান করা। এগুলো হলো নাগরিক সচেতনতা ও কর্তব্য। নিয়মিত কর প্রদান কিন্তু তার নাগরিকের দায়িত্ব। এখন সরকার ও রাষ্ট্রের কল্যাণ, 9 নম্বরে যেটা আছে, এই সরকার ও রাষ্ট্রের কল্যাণ হলো 4টা। সরকার এবং রাষ্ট্রের কল্যাণ হলো 4টি, এবং সেই 4টি কি কি? বইতেও আছে, আপনি আরেকবার একটু এখান থেকে লিখে নেন, হয়তো মনে থাকতে পারে। 1 নম্বরে কি আছে? 1 নম্বরে আছে, অর্থাৎ হ্যাঁ 4টা। সেটা হলো, একটা হলো সামাজিক নিরাপত্তা, বেকারত্ব দূর করা, আর 3 নম্বরে হলো সহজ শর্তে ঋণ প্রদান করা এবং রোগ প্রতিরোধ ব্যবস্থা করা। তাহলে 1 নম্বরে কি বলছি? সামাজিক নিরাপত্তা। এটা সংবিধানেও আছে, আমাদের 15 নম্বর অনুচ্ছেদে 1 সামাজিক নিরাপত্তা। 2 নম্বরে কি আছে? সামাজিক নিরাপত্তার কথা কিন্তু সংবিধানের 15 নং অনুচ্ছেদে আছে, 15 ঘতে আছে। 2 নম্বরে কি বলছি? 2 নম্বরে বলছি যে সামাজিক নিরাপত্তা, বেকারত্ব দূর করা, বেকারত্ব দূর করা। 3 নম্বরে কি বলছি? তাহলে 3 নম্বরে বেকারত্ব দূর করা দ্বিতীয়, আর তৃতীয়ত যেটা বলছি সেটা হলো যে আপনার 4 নম্বরে বলছি রোগ প্রতিরোধ ব্যবস্থা, রোগ প্রতিরোধ ব্যবস্থা। আর একটা সহজ শর্তে ঋণ, সহজ শর্তে ঋণ। তাহলে সরকার ও রাষ্ট্রের কল্যাণ হলো 4টি, সরকার ও রাষ্ট্রের কল্যাণ হলো 4টা। তাহলে এখন আমার সাথে একটু বলেন, দেখেন আমি বলছিলাম সামাজিক ন্যায় বিচার 4টা, নীতি ও ঔচিত্যবোধ কি? নীতি ও ঔচিত্যবোধ ছিল যেটা হলো সত্য অসত্য, ন্যায় অন্যায়, ভালো মন্দের মধ্যে পার্থক্য সৃষ্টি করা। সামাজিক ন্যায় বিচার ছিল 4টা। আর শৃঙ্খলাবোধ হলো মূল্যবোধ, মানবিক মূল্যবোধ দৃঢ় করে, আর মূল্যবোধকে দৃঢ় করে হলো শিক্ষা। আর সহনশীলতা হলো গণতান্ত্রিক মূল্যবোধের ভিত্তি। সহমর্মিতা, এটা হলো যেমন সকলের তরে সকলে আমরা, প্রত্যেকে মোরা পরের তরে, অথবা অন্যজনের কষ্টে আপনি সমান ব্যথিত হবেন, সেটাই হলো আপনার সহমর্মিতা। এরপরে হলো যে আপনার আইনের শাসন। আইনের শাসনের ভিত্তি হলো কি? মূল্যবোধ। আইনের শাসনের ভিত্তি হলো মূল্যবোধ। অপরদিকে আইনের শাসনের ভিত্তি হলো মূল্যবোধ, আর একটা হলো রোগ প্রতিরোধ। হ্যাঁ, এটা সরকার ও রাষ্ট্রের কল্যাণ, রোগ প্রতিরোধ ব্যবস্থা। ওকে। আর ব্যক্তি সচেতনতার, একজনের প্রশ্ন করছে যে ব্যক্তি সচেতনতার রক্ষা কবচ, ব্যক্তি সচেতনতার রক্ষা কবচ না, ব্যক্তি সচেতনতার রক্ষা কবচ। স্বাধীনতার তো হলো, ব্যক্তি স্বাধীনতার রক্ষা কবচ হলো আইনের শাসন।
সচেতনতা রক্ষা কবচ না, এটা তো পারি না রে। না না না, ব্যক্তি সচেতনতা রক্ষা কবচ তো আইনের শাসন হবে না। ব্যক্তি স্বাধীনতার সচেতনতা তো একটা অন্য বিষয়, এটা তো আর লয়ের সাথে যাবে না। তাহলে ভ্যালুস বা উপাদান হলো 10টি। ভ্যালুস মূল্যবোধের মানে ভ্যালুস না, ভ্যালুস 10টা না, অর্থাৎ মূল্যবোধের উপাদান হলো 10টা। কিন্তু মূল্যবোধের উপাদান থেকে প্রশ্ন কিন্তু খুব বেশি আসে নাই, কিন্তু বেশিরভাগ আসে শ্রেণী বিভাগ থেকে। এখানে মূল্যবোধের শ্রেণী বিভাগ যদি বলেন তাহলে 9টি শ্রেণী বিভাগ আছে। ক্লাসিফিকেশন অফ ভ্যালুস, ক্লাসিফিকেশন অফ ভ্যালুস। আবার বলে না যে ভাই যা পড়েছেন সব তো বেসিক বই থেকে পড়েছেন। আমি তো বেসিক বই তৈরি করতে তো আমি অনেক পড়াশোনা করছি, অনেকগুলো বই পড়েই তো ওইগুলো তৈরি করা হয়েছে। সো ইটস গুড এনাফ ইনশাল্লাহ। নয়তো প্রত্যেক বছর সুশাসন থেকে 6-7টা কোশ্চেন কেন আসবে? আমি 2টা টপিক থেকেই 5টা আসছে, তারপর দেখলাম ওই যে সভ্যতা সমাজ এটাও আছে, এটাও ওইটার মধ্যে 6টা আসছে ওখান থেকে। এবং বেসিক বুদ্ধি 6টা ওই 2 টপিকের মধ্যে আছে, বাকিগুলো তো যে ইমানুয়েল কান্ট নৈতিকতার মধ্যে ওইটা একটা 7টা। তার মানে বেসিক বুদ্ধি 7টা তো খুঁজেই পাইছি, যে গত বছর 41তমতে আসছে। সেখানে মূল্যবোধ আর সুশাসন সবচেয়ে কম পৃষ্ঠা হলো বেসিক ভিউতে, এখানে মাত্র হলো 55 বা 53 পৃষ্ঠা, 55 বা 53 পৃষ্ঠা। সো পড়ে ফেলেন। ক্লাসিফিকেশন অফ ভ্যালুস এর মধ্যে আপনার সবগুলো বিষয় কিন্তু পরীক্ষায় অপশনে থাকবে না। যেমন এক হলো সামাজিক মূল্যবোধ, আমি আগে মূল্যবোধগুলো লিখে নেই। সামাজিক মূল্যবোধ। 2 হলো ব্যক্তিগত মূল্যবোধ। 3 হলো ব্যক্তিগত মূল্যবোধ তো নাই, আল্লাহ লিখে ফেলাইছি কেন, রাজনৈতিক মূল্যবোধ। মানে কিছু কিছু মূল্যবোধ যেমন ইতিবাচক মূল্যবোধ শ্রেণী বিভাগের মধ্যে নাই। রাজনৈতিক মূল্যবোধ, গণতান্ত্রিক মূল্যবোধ। 4 ধর্মীয় মূল্যবোধ। 5 সাংস্কৃতিক মূল্যবোধ। 6 নৈতিক মূল্যবোধ। 7 নৈতিক মূল্যবোধ। 7 হলো আধ্যাত্মিক মূল্যবোধ। আধ্যাত্মিক মূল্যবোধ। 8 অর্থনৈতিক মূল্যবোধ। 9 আধুনিক মূল্যবোধ। এখন এই মূল্যবোধগুলো শ্রেণী বিভাগ, এবং এই পরীক্ষা আসবে এটা কোন ধরনের মূল্যবোধ। আচ্ছা আমি এখানে আপনাকে বলি, আমি আমার সাথে উত্তর দেন। হ্যাঁ, ঋণগ্রস্ত ব্যক্তির ঋণ পরিশোধ কোন ধরনের মূল্যবোধ? ঋণগ্রস্ত ব্যক্তির ঋণ পরিশোধ কোন ধরনের মূল্যবোধ? যেখানে হবে সেখানে আমি অ্যারো দিয়ে দাগ দিয়ে দেবো। একটু উত্তর দেন তো। ঋণগ্রস্তকে ঋণ মকুব করা বা বিপদগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানো, এটা কোন ধরনের মূল্যবোধ? সামাজিক মূল্যবোধের ভিত্তি কি? সামাজিক মাপকাঠি না সামাজিক ন্যায় বিচার? সামাজিক ন্যায় বিচার। এই মাপকাঠি টাপকাঠি না, ন্যায় বিচার ভাই, ন্যায় বিচার। ন্যায়, নীতি, নিষ্ঠা, তারপরে হলো আপনার আচরণ। ওকে, একজন বলছেন এটা নৈতিক মূল্যবোধ, রাইট। এইটা হলো বিপদগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানো,
এখানে নৈতিক মূল্যবোধ। আচ্ছা এবারে বলেন তো, গুড, অনেকেই বলছেন, এবার বলেন তো সৎ মানুষকে পছন্দ করা, ভালো মানুষকে পছন্দ করা কোন ধরনের মূল্যবোধ? সৎ মানুষকে পছন্দ করা, অসৎ মানুষকে অপছন্দ করা, এটা কোন ধরনের মূল্যবোধ? সৎ মানুষকে পছন্দ করা, এই সৎ মানুষকে পছন্দ করে আধ্যাত্মিক মূল্যবোধ। আধুনিক মূল্যবোধ কি? আধুনিক মূল্যবোধ হলো বাল্য বিবাহ রোধ করা। বাল্য বিবাহ রোধ করা, আগে এটা মানে ইয়া ছিল, মানে অপরাধ ছিল, এখন সেটা এখন মূল্যবোধের পর্যায়ে চলে গেছে। বাল্য বিবাহ রোধ করা আধুনিক মূল্যবোধের আরেকটা বিষয় হলো, আধুনিক মূল্যবোধের আরেকটা বিষয় হলো যে এক বাল্য বিবাহ রোধ করা, একটা হলো সতীদাহ প্রথা বিলোপ করা। সতীদাহ প্রথা বিলোপ। এখন আপনার এই প্রশ্ন এটা আসবে না, আসবে যে ইফটিজিং প্রতিরোধ করা। তাহলে এই ইফটিজিং প্রতিরোধ করা, এটা বললে হবে কিন্তু এই আধুনিক মূল্যবোধের অন্তর্ভুক্ত। আত্মসংযম এবং সহমর্মিতা গণতান্ত্রিক মূল্যবোধ। আত্মসংযম, সহনশীলতা, তারপর হলো সহমর্মিতা, এগুলো গণতান্ত্রিক মূল্যবোধ। আর আইনসভা কার্যকর করা রাজনৈতিক মূল্যবোধ। আইনসভা কার্যকর করা রাজনৈতিক মূল্যবোধ। তারপর হলো সৌজন্যতা, এটা হলো সামাজিক মূল্যবোধ। সৌজন্যতা, শিষ্টাচার, সামাজিক মূল্যবোধ। আর সাংস্কৃতিক মূল্যবোধ সংস্কৃতি নিয়েই থাকবে, সকল সংস্থার প্রতি শ্রদ্ধা জ্ঞাপন। সকল সংস্থার প্রতি শ্রদ্ধা জ্ঞাপন, এটা হলো সাংস্কৃতিক মূল্যবোধ। তার মানে এইগুলোই পরীক্ষায় ঘুরে ফিরে আসতে পারে ইনশাল্লাহ। ধর্মীয় মূল্যবোধ আর আধ্যাত্মিক মূল্যবোধের মধ্যে পার্থক্য হলো, মানে আধ্যাত্মিক মূল্যবোধটা বুঝবেন ধর্মের নির্দেশ, ধর্মে একটা নির্দেশ থাকে, প্রার্থনার কথা উল্লেখ থাকে। আর আধ্যাত্মিক মূল্যবোধের ক্ষেত্রে আসলে সরাসরি থাকে না, যেমন নামাজ পড়ো, প্রার্থনা করে, এগুলো ধর্মীয় মূল্যবোধের বিষয়। বড়জনকে সালাম দাও, এটা ধর্মীয় মূল্যবোধ। কিন্তু আধ্যাত্মিক মূল্যবোধ হলো মানে যেগুলো হলো সমাজ সংস্কৃতি পরিবর্তন করে, যেমন বড়কে শ্রদ্ধা করো। তো ফোন আসে, কাইটা দিল ব্যাক ফোন কর। হ্যালো, তাড়াতাড়ি বলেন। হ্যাঁ, আমি একটু ব্যস্ত আছি, পরে ফোন দিয়ে না, আমি একটু ব্যস্ত এখন। জি, ওকে। হ্যাঁ, তা তো আমি জানি না, আমাদের বাসায় না। আমি এখন একটু ক্লাসে, আমি পরে ফোন করবো আপনাকে। ওকে। এবার দেখেন সংস্কৃতির মধ্যে আপনাদের যে বিষয় দরকার হয় সেটা হলো সংস্কৃতি আসলে কি উপাদানগুলা কি। সংস্কৃতির উপাদান একটু আগেও লিখছেন, তারপর আবারও লেখেন সুন্দর করে। ভাষা, আদর্শ, বিশ্বাস, অনুমোদন, এটা একবার পরীক্ষা আসছে কিন্তু। অনুমোদন, প্রতীক। ভাষা, আদর্শ, বিশ্বাস, অনুমোদন, প্রতীক। অনুমোদন কিন্তু সংস্কৃতি। মূল্যবোধ, ভাষা, সংস্কৃতি, আদর্শ, বিশ্বাস, প্রতীক, মূল্যবোধ, প্রথা।
এগুলো হলো সংস্কৃতির উপাদান। আর সংস্কৃতির মানে দুই ধরনের, সংস্কৃতি দুই ধরনের, একটা হলো বস্তুগত সংস্কৃতি আর একটা হলো অবস্তুগত সংস্কৃতি। অবস্তুগত সংস্কৃতি, বস্তুগত সংস্কৃতি হলো দৃশ্যমান আর অবস্তুগত সংস্কৃতি হলো অদৃশ্যমান, অর্থাৎ যেটা ফিল করা যায়, অ্যাবস্ট্রাক্ট বিষয়। যেমন ধরেন অদৃশ্যমান বা এই যেমন ভাষা, অবস্তুগত স্মৃতি, ভাষা। তারপরে হলো আপনার ভাষা, তারপরে ধরেন আপনার বিশ্বাস, নীতি, এগুলো অবস্তুগত সংস্কৃতি। আর বস্তুগত সংস্কৃতি কি? যেমন ঘর বাড়ি, টিভি, ফ্রিজ, কালচার, যেগুলো অর্থাৎ যেগুলো হলো আপনার মানে মেটেরিয়ালস, সেগুলো হলো বস্তুগত সংস্কৃতির অন্তর্ভুক্ত। আর যেগুলো অদৃশ্যমান সেগুলো হলো অবস্তুগত সংস্কৃতির অন্তর্ভুক্ত। এখন সংস্কৃতি আর সভ্যতার মধ্যে একটা পার্থক্য আছে। ভাষা, আদর্শ, বিশ্বাস, প্রথা, অনুমোদন, এগুলো হলো সবগুলো সংস্কৃতির উপাদান। সংস্কৃতি আর সভ্যতা দুটার মধ্যে যে মানে সম্পর্ক অথবা হলো পার্থক্য আছে, সেটা হলো সংস্কৃতি হলো অভ্যন্তরীণ ব্যাপার, অভ্যন্তরীণ ব্যাপার। সংস্কৃতি হলো ব্যক্তির বা মানুষের অভ্যন্তরীণ ব্যাপার। আর সভ্যতা হলো মানুষের বাহ্যিক আচরণ, মানুষের বাহ্যিক আচরণ। সংস্কৃতি হলো ব্যক্তির অভ্যন্তরীণ ব্যাপার, সভ্যতা হলো মানুষের বাহ্যিক আচরণ। সংস্কৃতি সরকার পরিচালনা নির্ধারক, সরকার পরিচালনায় নির্ধারক হলো সংস্কৃতি। আর মনে রাখবেন মূল্যবোধের নির্ধারক কিন্তু সুশাসন, আর মূল্যবোধের নির্ধারক কিন্তু নৈতিকতা, মূল্যবোধের নির্ধারক কিন্তু নৈতিকতা, আর মূল্যবোধের ধরন কিন্তু সুশাসন। মূল্যবোধের একটা ধরন হলো সুশাসন, মূল্যবোধের নির্ধারক হলো নৈতিকতা। আর সরকার পরিচালনায় নির্ধারক হলো সংস্কৃতি, সরকার পরিচালনায় নির্ধারক হলো সংস্কৃতি, সরকার পরিচালনায় নির্ধারক সংস্কৃতি। আর সমাজ পরিচালনায় শক্তি হলো সভ্যতা, সরকার পরিচালনার শক্তি এটা হলো সভ্যতা। সরকার পরিচালনার শক্তি হলো সভ্যতা। এরপরে মূল্যবোধ শিক্ষা ও সুশাসনের সম্পর্ক। মূল্যবোধ শিক্ষা ও সুশাসনের সম্পর্ক। মূল্যবোধ শিক্ষা ও সুশাসনের সম্পর্ক। মূল্যবোধ শিক্ষা ও সুশাসনের সম্পর্ক কিন্তু মানে সুশাসনের সম্পর্ক কিন্তু সম্পূরক। সম্পূরক বুঝুন তো, যে একজন ছাড়া একজন চলতে পারে না, এটা সম্পূরক। আর পরিপূরক হলো একজনের পরিবর্তে আর একটা হতে পারে, একজনের পরিবর্তে সহমর্মিতা সামাজিক গণতান্ত্রিক দুই ভাগে দুই জায়গায় আছে, এটা দুই জায়গায় আছে। কিছু কিছু বিষয় আছে দুই জায়গায় থাকে, আর কিছু কিছু বিষয়গুলো আসেও না। আপনি যদি বিগত কোশ্চেনগুলো দেখেন, কোশ্চেনের অপশন দেখলে আপনি দেখেন, আপনি আবার 16টা কোশ্চেন পড়েন, যে 16টা কোশ্চেন আসছে 16টা কোশ্চেন পড়ে দেখেন,
দেখেন যে একটা কিন্তু ছন্দ আছে, এই ছন্দের মধ্যে একেবারে যে একেবারে কনফিউজিং, বেশি কনফিউজিং, অতিরিক্ত কনফিউজিং কিন্তু নাই। কঠিন তো লাগবেই, মূল্যবোধ তো কঠিন। মানুষের, আমরা কি নীতিবিদ্যায় নাই তো ভাই, নীতিবিদ্যা আমরা যাই নাই, আমরা কোশ্চেন করছেন নীতিবিদ্যার মধ্যে আমরা নাই। মূল্যবোধ শিক্ষা ও শোষণের সম্পর্ক এগুলো আসে, যেমন আস্থার সম্পর্ক গড়ে তোলে, এটা আসছে না? আরেকবার আসছিল যে প্রত্যয়টি কি, শোষণের প্রত্যয়টি কি, এটা এক কেন্দ্রিক না বহু কেন্দ্রিক একটা আসছিল। এরকমের প্রশ্ন কিন্তু সাধারণত আসে। একটা বিষয় যে মূল্যবোধ শিক্ষা ও শোষণের সম্পর্ক, এই সম্পর্কের মধ্যে 4টা বিষয় আছে। সেটা হলো এই সম্পর্কের রেজাল্ট বা ফলাফল। এই সম্পর্কের ফলাফল হলো নাম্বার 1, জনগণের অংশগ্রহণ, অর্থাৎ রাজনীতিতে জনগণের অংশগ্রহণ নিশ্চিত করা। মূল্যবোধ শিক্ষা শোষণের সম্পর্কের যে ফলাফল, রাজনীতিতে জনগণের অংশগ্রহণ নিশ্চিত করা। নাম্বার 2 হলো সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠা করা। সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠা করা। নাম্বার 3 হলো শ্রমের মর্যাদা প্রতিষ্ঠা করা। শ্রমের মর্যাদা প্রতিষ্ঠা করা। নাম্বার 4 হলো আত্মনিয়ন্ত্রণাবোধ। আত্মনিয়ন্ত্রণাধিকার প্রতিষ্ঠা করা। রাজনীতিতে অংশগ্রহণ, সামাজিক ন্যায় বিচার, শ্রমের মর্যাদা, আত্মনিয়ন্ত্রণাধিকার। এত বিরক্তিকর, সবগুলো বিরক্তিকর না, আমার মনে হয় আপনি 50% পারবেন, এমনিতেই পারবেন ইনশাল্লাহ। 50% পারবেন কি দেখবেন যে ওর মধ্যে দেখাই আছে যে কোনটা। একবার আসছে সুশাসনের অন্তরায় কোনটা, লেখা আছে দুর্নীতি। দুর্নীতি আর অন্তরায় যে বুঝবে সে অবশ্যই দুর্নীতি দেখাবে, বাকি 3টে দেখলে তো বোঝা যায়। এই বাক্যটা একটু মনে রাখেন, আইন রাষ্ট্র শোষণের মূল ভিত্তি। আল্লাহ রে, আইন রাষ্ট্র ও সুশাসনের মূল ভিত্তি মূল্যবোধ। আইন রাষ্ট্র ও সুশাসনের মূল ভিত্তি মূল্যবোধ। আইন রাষ্ট্র, এই 3টা যদি একসাথে থাকে, আইন রাষ্ট্র ও সুশাসনের মূল ভিত্তি মূল্যবোধ। আর মূল্যবোধের মূল ভিত্তি হলো কি? মূল্যবোধের মূল ভিত্তি, আমি দাঁড়ানোর কোশ্চেন করতে হবে আপনাদের। একটা কাজ করি, আপনাদের কালকে তো পরীক্ষা, কালকে হলো পরীক্ষা, আপনাদেরকে আমি কয়েকটা কোশ্চেন দিয়ে পরীক্ষা নেই, মানে কালকের মূল পরীক্ষার আগে। আপনাদের শনিবার না, শনিবার হ্যাঁ, কালকে আপনাদের মূল ক্লাস তো 7টায়, সন্ধ্যা 7টায় থাকবে, 47 থেকে 71। এমসিকিউ টেস্ট সাজানো, যে অর্থাৎ অপশন আকারে সাজাই দেবো যাতে পড়তে মজা হবে ইনশাআল্লাহ। এমসিকিউ টেস্ট, হ্যাঁ এমসিকিউ টেস্ট কালকে সময় সারাটা দিন পড়ানো সম্ভব নাকি? ওকে, কালকে সন্ধ্যা 7টায়
কোশ্চেন সলভ করে তারপরে আমরা 47 থেকে 71 পড়বো ইনশাল্লাহ। 47 থেকে 71 পড়বো, তবে সন্ধ্যা 7টায় এমসিকিউ, সন্ধ্যা 7টায় এমসিকিউ টেস্ট হবে। এমসিকিউ টেস্ট হবে এই সুশাসনের মধ্য থেকে 10টা কোশ্চেন 20টা কোশ্চেন যাই হোক এমসিকিউ করে ব্যাখ্যা দেয়। আর একটার সাথে একটা রিলেট করলে পরীক্ষা আকারে করলে এখানে মজা হবে বা মনেও থাকবে। ওকে, তাহলে আজকে এই পর্যন্তই থাকুক, এগুলো পড়ে আসেন এবং সন্ধ্যার পরীক্ষা অ্যাটেন্ড করবেন। ঠিক আছে, আল্লাহ হাফেজ। কি কমেন্ট দেখে নেই।